আমাদের কোম্পানির ম্যানেজার ভোলানাথ রায় ছিলেন একজন খুবই ভীতু ও দ্বিধাগ্রস্ত মানুষ। কিন্তু খাবারের ব্যাপারে, বিশেষ করে অন্যের পকেট থেকে টাকা খরচ করে খাওয়ার ব্যাপারে তার ভয়ও ছিল না, দ্বিধাও ছিল না। তাই আমরা তাকে ভোজন ভট্ট বলে ডাকতাম। আমরা যখনই দুপুরের খাবার খেতে রেস্টুরেন্টে যেতাম, ভোজন ভট্ট আমাদের অনুসরণ করে সেখানে যেতেন এবং অনেক কিছু অর্ডার করে আমাদের কাছে বসতেন। তারপর আমাদের সামনে সব খাবার চেটে পুটে খেয়ে বলতেন, আমি এক্ষুনি আসছি, কিন্তু আর ফিরে আসতেন না। এভাবে তার টাকাও আমাদের দিতে হতো। একবার যখন ভোজন ভট্ট আমাদের তিনজনকে তার বাড়িতে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানালেন, আমরা অবাক হয়ে গেলাম। আমরা পরের দিন ভোজন ভট্টর বাড়িতে পৌঁছালাম আর তিনজনে মনে মনে ঠিক করলাম, এতদিন উনি আমাদের সঙ্গে যা কিছু করেছেন আজ সব কিছু উসুল করেই ছাড়ব। তার বাড়িতে সেদিন কীর্তন চলছিল। প্রায় 3 ঘন্টা কীর্তন শেষ হলে ভোজন ভট্ট সবাইকে বাতাসা বিতরণ করেন। এরপর একে একে সবাই চলে গেল। আমরা তিনজনেই অপেক্ষা করছিলাম যে হয়তো পাড়ার লোকজন চলে যাওয়ার পর ভোজন ভট্ট আমাদের খাবার পরিবেশন করবেন। কিন্তু প্রায় 1.5 ঘন্টা পরেও যখন খাবার আসেনি, তখন আমাদের এক বন্ধু না পারতে জিজ্ঞাসা করেই ফেলল, কখন তিনি খাবার দেবেন। তার কথা শুনে ভোজন ভট্ট বললেন, খাবার? কোন খাবারের কথা বলছো তুমি? আমরা তখন তাকে মনে করিয়ে দিলাম তিনি আমাদের ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। লজ্জা না পেয়ে ভোজন ভট্ট সঙ্গে সঙ্গে বললেন, না ভাই, আপনি ভুল করছেন। আমরা আপনাদের ভজন কীর্তনের কথা বলেছিলাম, আপনাদের রাতের ভজনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। আপনারা ভজনকে ভুল করে ভোজন ভেবেছেন। তারপর কিছুক্ষণ থেমে তিনি বললেন, আজ আমি আপনাদের খাওয়াতেও পারবো না, কারণ আজকে আমার বাড়িতে কীর্তন আছে, তাই বাড়িতে খাবার রান্না হবে না, সবাই উপোস করেই থাকবে। হ্যাঁ, যদি কারোর খুব ক্ষুধা লাগে তাহলে সে হোটেলে গিয়ে খেতে পারে। আমরা বললাম, তবে চলুন, আপনিও আমাদের সঙ্গে হোটেলে কিছু খেয়ে উপোস ভাঙুন। ভোজন ভট্ট রাজি হয়ে গেল। আমরা ভাবলাম এই সুযোগ, আজ তার টাকাতেই আমরা পেট পুড়ে খাবো। হোটেলে পৌঁছে তিনি অর্ডার দিলেন। আমাদের অর্ধেক খাওয়াও শেষ হয়নি, তখন সে তার নিজের সব খাবার খেয়ে উঠে যথারীতি বলল, আপনারা খেতে থাকুন, আমি এক্ষুনি আসছি। বলা বাহুল্য, আমাদের নিজেদের পাশাপাশি তার খাবার বিলও দিতে হয়েছিল। ঠিক তখনই আমরা তিনজন তাকে শিক্ষা দেবার সিদ্ধান্ত নিলাম। পরের দিন আমরা তিনজনই ভোজন ভট্টর সাথে আলাদা আলাদাভাবে দেখা করলাম এবং রবিবার বিকেলে তাকে আমাদের নিজ নিজ বাড়িতে রাতের খাবারের আমন্ত্রণ জানালাম। তিনি খুশি হয়ে মনে মনে 3 জায়গায় খেতে যেতে রাজি হলেন। বুধবার থেকে তিনি বাড়িতে খাওয়া বন্ধ করে দিলেন। রোববার ভোরে তিনি বাড়ি থেকে বের হওয়ার আগে ছেলেকে বললেন, দেখো, আজ আমি রমেশ, সুরেশ আর দীনেশের বাড়িতে ডিনার করতে যাচ্ছি। ঠিক 5টায় সাইকেল করে তুমি দীনেশের বাড়িতে পৌঁছে যাবে আমাকে আনতে, কারণ বেশি খাওয়ার কারণে আমি হাঁটতে পারবো না। প্রথমে রমেশের বাড়িতে পৌঁছালেন ভোজন ভট্ট। রমেশ তাকে বসার ঘরে বসিয়ে 1 গ্লাস ঠান্ডা জল দিল। ভোজন ভট্ট 4 দিন কিছু খায়নি, তাই খালি পেটে জল খাওয়ার কারণে পেটের মধ্যে জলগুলো কলকল করে আওয়াজ করতে লাগলো। এদিকে ভেতরের রান্নাঘর থেকে কিছু একটা ভাজার শব্দ ভেসে আসছিল। সেই আওয়াজ শুনে ভোজন ভট্ট খুশি হলেন এবং তিনি তার সামনে খাবার হাজির হওয়ার অপেক্ষায় রইলেন। কিন্তু ভেতরে কিছু রান্না হলে তো সেটা আসতো। ভেতরে রমেশের বউ একটা খালি গরম কড়াইতে জল ছিটিয়ে দিচ্ছিল, তাই অমন আওয়াজ হচ্ছিল। হঠাৎ সেই আওয়াজটা থেমে গেল আর রমেশের স্ত্রী এসে বলল, সর্বনাশ হয়ে গেছে, ঘরে কুকুর ঢুকে সব খাবার খেয়ে নিয়েছে, তাই এখন বাজারে যেতে হবে সব কিছু কিনতে। এই কথা শুনে ভোজন ভট্ট জ্ঞান হারিয়ে ফেললেন। সঙ্গে সঙ্গে সুরেশের কথা মনে পড়ল। ঠিক সেই মুহূর্তে তিনি তার বাড়ির দিকে রওনা হলেন। কিন্তু সারাটা পথ তিনি রমেশ আর স্ত্রীকে অভিশাপ দিতে থাকলো। সুরেশের বাড়ি যাওয়ার আগেই রাস্তায় তার সাথে দেখা হয়ে যায়। সে বলে, স্যার, রমেশ সকালে আমাকে ফোন করে তার বাড়িতে খাওয়া দাওয়া করার আমন্ত্রণ জানিয়েছে, এখন আমি সেখানেই যাচ্ছি। সরি স্যার, আজকে আমি আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে পারলাম না, তবে অবশ্যই অন্য আরেক দিন আমি আপনাকে আমার বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াবো। এখন চলি।
এই বলে সে দ্রুত বাস স্টপের দিকে দৌড় দিল। বেচারা ভোজন ভট্ট অনেকক্ষণ খালি পেটে সুরেশকে অভিশাপ দিতে থাকে। তারপর দীনেশের বাড়ির দিকে রওনা হয়। দীনেশ শুধু তার অপেক্ষায় বসেছিল। তার বাড়িতে এসে ভোজন ভট্ট একটু আরাম করে বসার সাথে সাথে দীনেশ বলল, স্যার, আজকে সুরেশ আর রমেশও আপনাকে আমন্ত্রণ জানালো। আমার খুবই খারাপ লাগছে। আপনি তো ওখানেই খাওয়া দাওয়া করে এসেছেন, তাই আমি আপনার জন্য আর কোনো রকম খাওয়ার ব্যবস্থা করিনি। তার কথাটা শেষ হবার আগেই তার স্ত্রী 2 কাপ চা নিয়ে এলো। চা পান করার পর তিনি তাকে বারান্দায় নিয়ে আসলো বাতাস উপভোগ করার জন্য। বারান্দায় পৌঁছাতেই ভোজন ভট্ট মৃদু কণ্ঠে বললেন, না, আমি ওদের বাড়িতে কিছু খাইনি। আমি ঠিক করেছিলাম আমি তোমার বাড়িতেই রাতে খাবার খাবো। তখন দীনেশের স্ত্রী বারান্দায় এসে বলল, আমি মায়ের বাড়ি যাচ্ছি, সন্ধ্যায় ফিরবো। সঙ্গে সঙ্গে তার কাছে চাবি রেখে দিয়ে চলে গেল। সে চিৎকার করতে থাকলো, আরে শোনো! কিন্তু সে পিছন ফিরেও তাকালো না। এদিকে ভোজন ভট্টের অবস্থা দেখে দীনেশ হতভাগ হয়ে গেল, কারণ তিনি অজ্ঞান হয়ে ছাদে পড়েছিলেন। সন্ধ্যায় তার ছেলে দীনেশের বাড়িতে এসে ভোজন ভট্টকে ওই অবস্থায় সাইকেলে করে নিয়ে গেল। সে সারাটা পথ বিড়বিড় করে বলতে লাগলো, আমি তোমাকে বলেছিলাম একসঙ্গে 3টে বাড়িতে ভোজন না করতে, কিন্তু আমার কথা তো শুনলেই না। তবে সেই দিন থেকে ভোজন ভট্ট স্যার ফ্রিতে খাওয়া ছেড়ে দিলেন।